বিয়ের ঠিক এক সপ্তাহ আগে রোড অ্যাক্সিডেন্টে আমার হবু বর আদিবের পা দুটো পঙ্গু হয়ে যায়। ডাক্তার বলে দেয় পা দুটো ঠিক হবে কিনা তার নিশ্চয়তা নেই। হতেও পারে আবার নাও হতে পারে, না হওয়ার চান্সই বেশি। এ কথা শুনে আমার পরিবার সরাসরি এ বিয়ে ভেঙে দেয়। পরিবারের এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছিলাম না। আমাদের 4 বছর প্রণয়নের পর বহু কাঠখড় পুড়িয়ে দুই পরিবারকে মানিয়েছি বিয়ের জন্য। এর মধ্যে আদিবের অ্যাক্সিডেন্ট হওয়ায় আমার পরিবার বিয়েটা ভেঙে দিয়েছে। বড় ভাইয়া সবাইকে বলে বুঝিয়েছে। আবেগের কারণে তিশা এখন আদিবকে বিয়ে করতে চাইছে। সারা জীবন আদিবের সেবা যত্ন করতে পারবে না। সবাই ভাইয়ার কথাটাকেই মূল্য দিয়ে আমার বিয়েটা ভেঙে দিয়েছে। আমার পরিবারের সিদ্ধান্ত শুনে হাসপাতালের বেডে শুয়েই আমার হবু বর আদিব বলেছে, তিশা যদি নিজের মুখে এ কথা বলে তাহলে আমি দ্বিতীয়বার তিশাকে বিয়ে করার দুঃসাহস করব না। এদিকে আমার বড় ভাইয়া আদিবের মুখের ওপর বলে দিয়েছে পরিবারের বিরুদ্ধে গিয়ে তিশা বিয়ে করবে না। আমি পড়েছি মহা ফ্যাসাদে। এদিকে আমার ভালোবাসা আর একদিকে আমার পরিবার। বড় ভাইয়া আবার আরেক জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। এত বড় বিপদের মধ্যে আদিবকে ফেলে আমি অন্য কারো সংসার করতে পারবো না। অনেক কষ্টে মাকে বুঝিয়েছি। এখন মা সবাইকে বোঝাতে পারলেই হয়। কোনো কিছুতেই আমার মন বসছে না। এর মাঝেই বাবা আমার রুমে এলেন। আমার মাথায় হাত রেখে বললেন, মারে, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না। সবাই চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। আমিও চাই তুইও জীবনে সুখে থাক। তোর মায়ের থেকে আমি আজ সব শুনলাম। তুই যদি আদিবকে বিয়ে করে সুখী থাকিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেই সিদ্ধান্ত নিয়েছিস ভেবে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব ভেবে চিন্তেই বলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগের তারিখেই তোদের বিয়ে হবে। আমি আদিবের পরিবারের সাথে কথা বলছি। বাবার কথা শুনে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। অবশেষে আমার জীবনে বিয়ের দিনটা ঘনিয়ে এলো। পার্লার থেকে মেয়েরা এসে আমাকে বউ সাজাচ্ছে। আমার মনটা আজকে অনেক খারাপ। আজকে সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। এই কয়টা দিন বড় ভাইয়া ছোট ভাইয়া কেউ আমার সাথে কথা বলেনি। বাবাও প্রয়োজন ছাড়া কোনো কথা বলেননি। তবে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনে কোনো কমতি রাখেনি। পরিবারের সকলের ইচ্ছে ছিল তাদের একমাত্র মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দেবে। বিয়েটা আমার ইচ্ছেতে হলেও তারা কোনো কিছুর কমতি রাখেনি। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে কানাঘুষো করছে। দুনিয়ায় এত ছেলে থাকতে আমি কেন স্বেচ্ছায় পঙ্গু ছেলেকে বিয়ে করছি? আরো অনেক হাবিজাবি কথাবার্তা। বরযাত্রী চলে এলো, কিন্তু আমার বর এলো না। সকলের খাওয়া দাওয়া পর্ব শেষে আমাকে বিদায় দেওয়া হলো। আমি দুই ভাইয়াকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। এতদিন তারা আমার সাথে কথা না বললেও বিদায়ের বেলায় আমাকে ধরে তারাও অনেকক্ষণ কাঁদলো। বর ছাড়াই আমি বিয়ের গাড়িতে উঠলাম। আমি মনে হয় একমাত্র মেয়ে যে কিনা বর ছাড়াই শ্বশুর বাড়ি যাচ্ছি। আর 5টা মেয়ের মতো আমারও খুব স্বপ্ন ছিল ঘোড়ায় চেপে বর আসবে, বিয়ে করে ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাব। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পর শাশুড়ি মা আমায় বরণ করে ঘরে তুললেন। বসার ঘরে ঢুকে দেখি আদিব হাসি মুখে শেরওয়ানি পাকড়ি পরে হুইল চেয়ারে বসে আছে। আমায় দেখে একটা মুচকি হাসি দিল। ওর হাসি দেখে আমারও অনেক খুশি লাগলো। এরপর কাজী এসে আমাদের বিয়ে পড়ানো শুরু করলো। 3 বার কবুল পড়ে দুজন একই বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এরপর চললো আমাদের কয়েক দফা ফটো সেশন। ছবি তোলা শেষে ফ্রেশ হয়ে দুজনেই বাসর ঘরে গেলাম। ঘরে ঢুকেই আদিবের পা ধরে সালাম করলাম। আদিব হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, আরে আরে, কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? আমি মুখ ভেঙচে উত্তর দিলাম, কোনো সিনেমায় দেখোনি বাসর ঘরে বরকে বউ সালাম করে? আমার কথা শুনে আদিব হা হা করে হেসে দিল। তারপর আমার হাত দুটো ধরে বলল, 4 বছর ধরে আমাকে যেমন ভালোবাসছো আগামী দিনগুলোতেও ঠিক সেই রকমই ভালোবেসো। আমাকে কখনো একা করে যেও না। তুমি ছাড়া আমি যে বড্ড অসহায়। তুমি এতদিন আমাকে এই চিনেছো? না না, আমি তা বলিনি। মাঝে মাঝে দেখি এত বছরের ভালোবাসার বিয়ের পরও ভেঙে যায় সামান্য থেকে সামান্যতম কারণে। আর তার ওপর আমি হচ্ছি পঙ্গু, সকলের বোঝা।
খেয়াল করলাম কথাগুলো বলতে বলতে আদিবের চোখে পানি এসে পড়েছে। সাবধানে আমার কাছ থেকে পানি আড়াল করতে চাইছে। আমিও না দেখার ভান করে ওকে বললাম, আমাকে যখন কেউ বিশ্বাস করে, ভরসা করে, তখন আমি তাকে বিশ্বাসের মূল্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। আর কখনো নিজেকে তুমি পঙ্গু বলবে না। তুমি আমার হাজবেন্ড, আমার মাথার তাজ। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে কাটাতে চাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। সেখানে অনেকক্ষণ আড্ডা দিলাম ননদি দেবরদের সাথে। পাশের বাড়ির কিছু মানুষ আমাকে দেখতে আসছে, নতুন বউ বলে কথা। সবাই বেশ ভালো কথা দোয়া করছিল আমরা যাতে অনেক সুখী হই, সারা জীবন একসাথে থাকি। এসব কথা শুনে বেশ ভালোই লাগছিল, কিন্তু একজনের কথা শুনে আমি পুরো থ। মানুষের চিন্তা ভাবনা এত নিচু হয় কিভাবে? সম্পর্কে তিনি আমার দুঃসম্পর্কের চাচি শাশুড়ি। তিনি আমাকে বলেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি বৌমা। শুনলাম তোমার বাপের বাড়িও অনেক ধনী। তা আদিবের মতো পঙ্গু ছেলেকে বিয়ে করলে কেন? ও তো কোনো ভালো চাকরিও করে না। পঙ্গু হওয়ার পর মনে হয় চাকরিটাও গেছে। ওর বাপ ভাইয়ের টাকায় আর কয়দিন চলবে? আমার তো মনে হয় তোমারও কোনো সমস্যা আছে, না হলে তোমার বাপ মা জেনে শুনে পঙ্গু ছেলের কাছে এত সুন্দরী মেয়েকে বিয়ে দেয়। ওনার কথা শুনে আমার রাগে শরীর জ্বলে যাচ্ছে। মনে চাচ্ছে মুখের ওপর উত্তর দিয়ে দিই, কিন্তু ভদ্রতার জন্য কিছু বললাম না। প্রথমত তিনি বয়স্ক, দ্বিতীয়ত আমি ঘরের নতুন বউ। নিজেকে শান্ত রাখলাম। আমার পাশ থেকে আদিব উত্তর দিল, চাচি আপনি ঠিকই ধরেছেন, আর ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ আপনাদের বৌমা বোবা, বধির, আপনার কথা শুনলেও বুঝবে না। মা এজন্যই এমন, আমার জন্য এমন বউ এনেছে যাতে আমার সেবা যত্ন করতে করতে বিরক্ত হলেও মুখে যাতে বলতে না পারে। আদিবের মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ হাসি পেল। আদিবের কথা শুনে চাচি খেপে গিয়ে বললেন, আমার সাথে তুই মস্করা করিস? তোর বউ যে বোবা কালার না তা আমি জানি। কাল বিয়ে করতে না করতেই আজ বউয়ের চামচামি করছিস। না জানি কয়দিন পর তোর মায়ের কি হয়। এখানে চামচামির কি দেখলেন চাচি? আপনি তিশাকে প্রশ্ন করছিলেন, ওর উত্তরটা আমি দিয়ে দিলাম। বউ নিয়ে এত বাহাদুরি করিস না, দেখিস তোর এত সুন্দর বউ তোকে রেখে পরপুরুষের সাথে ভাগবে। চাচি মুখ সামলে কথা বলুন। আদিব আরো কিছু বলতে চাচ্ছিল, আমি চোখের ইশারায় নিষেধ করলাম। এরপর শাশুড়ি মা এসে আমাদের রুমে পাঠিয়ে দিল বউ ভাতের জন্য রেডি হতে। বউ ভাত খুব বেশি বড় করে হবে না, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নিয়ে ঘরোয়া ভাবে হবে। সাজগোজ করে আমাদের দুজনে রেডি হতে হতে দুপুর হয়ে গেল। আমাদের বাড়ি থেকে বাবা, দুই ভাইয়া কেউ আসলো না। আমাদের নেওয়ার জন্য শুধু মেজো মামা, ছোট মামা, ফুপা আর কয়েকজন বাচ্চা পাঠিয়েছে। আমার পরিবারের কেউ না আসায় আমার শ্বশুর বাড়ির লোকজন বেশ রেগে গেল। আমার শ্বশুর আদিব আমাকে রুমে নিয়ে এসে যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমার শ্বশুর অনেকটা রেগেই আমাকে বলল, বৌমা মানছি আদিবের সাথে তোমার পরিবার তোমাকে বিয়ে দিতে চায়নি, তাই বলে আমাদের আত্মীয় স্বজনদের সামনে এভাবে মাথা নিচু করাবে? যেখানে সবাই জানতে চাইছে মেয়ের বাবা ভাইয়েরা কই, তাদের সাথে পরিচিত হতে চাই, সেই আমি কি উত্তর দিব? তাদের তুমিই বলে দাও। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে সেখানে এত সিন ক্রিয়েট করার কি আছে? যেহেতু তোমার পরিবারই প্রথম নাটক শুরু করেছে, তাহলে আমরা বাদ যাব কেন? শোনো বৌমা, আজকে তোমার সাথে আদিব তোমাদের বাড়ি যাবে না, আর তুমি তোমার মামাদের সাথে চলে যাও। যেদিন তোমার পরিবার মানবে সেদিন ফিরে এসো এ বাড়িতে, তার আগে নয়। কথাগুলো বলে শ্বশুর আব্বা চলে গেলেন। আদিব স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি ওর দু বাহু ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি কি করব আদিব বলো? সবাই আমাকে ভুল বুঝছে। তুমি প্লিজ আমার সাথে আমাদের বাড়ি চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো তিশা, আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে। একমাত্র তোমাকে ভালোবাসি বলে তোমাকে বিয়ে করেছি, না হলে কখনোই এত অপমানের পর বিয়ে করতাম না। এখন বলতেই পারো আমি পঙ্গু মানুষ। তুমি আমাকে করুণা করে বিয়ে করেছো, আর তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে বিয়ে করেছো সেটা আমার সাত কপালের ভাগ্য, তাহলে সেটা ভুল। তুমি হয়তো জানো না তিশা, বিয়ের প্রথম থেকেই তোমার বড় ভাই বাবা আমাকে যা ইচ্ছে তাই অপমান করে যাচ্ছে। তোমার বড় ভাই বলেছে তোমাকে গলা টিপে মেরে ফেলবে, তবুও আমার মতো পঙ্গুর কাছে বিয়ে দেবে না।
একটা। এরপর যখন বিয়ে পুরোপুরি ঠিক হলো তখন আমাকে শর্ত দিল, আমার মতো পঙ্গু ছেলেকে তারা বাড়ির জামাই হিসেবে মানতে পারবে না, তাই নিজের বিয়েতে বরযাত্রীতে বরই যেতে পারেনি। কি বাবা, বড় ভাইয়া, ছোট ভাইয়া ওনারা তোমাকে বিয়েতে যেতে নিষেধ করেছিল, কিন্তু ওনারা যে বলল তুমি বিয়ে করতে আমার বাসায় যেতে পারবে না। হ্যাঁ, তোমাকে জানাতে নিষেধ করেছিল। আমাকে বলেছে আমি হুইল চেয়ারে বসে কখনো যাতে তোমাদের বাড়ি না যাই, আমি তাতেও রাজি ছিলাম। আর আজ তোমার পরিবার কি করলো আমাদের সাথে? মেয়ের বউ ভাতে তার পরিবারই আসলো না, এটা কি আমার জন্য অপমান না? এত কিছুর পরেও তোমার যদি মনে হয় তোমার সাথে আমার যাওয়া উচিত, তাহলে আমি যাব। আমি জানি আজকে তোমাদের বাড়ি গেলে আজও অপমান করবে তোমার বাবা ভাইয়েরা। না, কখনো না। যে বাড়িতে আমার হাজবেন্ডকে অপমান করে সেই বাড়িতে আমিও পা রাখবো না। আর তোমাকে আমি ভীষণ ভালোবাসি, কখনো নিজেকে পঙ্গু বলে ছোট করবে না। আমি তোমার সবকিছু জেনেই তোমাকে বিয়ে করেছি। আমি আদিবের চোখের পানি মুছে দিলাম। আমিও নিজের চোখের পানি মুছে ড্রয়িং রুমে গিয়ে মামাদের সাথে বাসায় না যাওয়ার সিদ্ধান্ত জানালাম। তারপর মামারাও চলে গেলেন। শাশুড়ি আম্মা এসে আমার মাথায় হাত বুলিয়ে অনেক আদর করলো। রুমে এসে দেখি বড় ভাইয়া, ছোট ভাইয়া অনেকগুলো কল দিয়েছে। আমি কল ব্যাক না করে তাদের ব্লক করলাম। ব্লক করার আগে তাদের একটা মেসেজ দিলাম, তোমরা এতদিন আদিবের সাথে যা করেছো তাতে তোমরা ঘৃণা পাওয়ার যোগ্য। যদি আমাকে বাসায় নিতে চাও তাহলে তোমরা নিজে এসে আদিবের পরিবারের থেকে ক্ষমা চেয়ে আমাদের দুজনকে নিয়ে যেও। যদি তা করতে না পারো তাহলে কখনো আমার সাথে যোগাযোগ করবে না। ভালো থেকো। গল্প এক জীবনের প্রেম, কলমে নিঝুম জামান। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।